বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা সাধারণত জানি যে মুদ্রাস্ফীতি বলতে জিনিসপত্রের দাম বৃদ্ধিকে বোঝায়। সাধারণ অর্থে আমরা এমনটাই জানি যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে ঠিক বিষয়টা এমনটাই, তবে সেখানে কিছুটা ভিন্নতা রয়েছে সংজ্ঞায়। সেখানে বলা হচ্ছে যে এই দামটা বৃদ্ধি হতে হবে ক্রমাগতভাবে। শুধু হঠাৎ করে দাম বেড়ে গেলে এমনটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না। মুদ্রাস্ফীতি হতে হলে সাধারণত দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় ধরে দ্রব্য সামগ্রী যদি দাম বৃদ্ধি পেতে থাকে তবে সেই অবস্থাকে বলা হবে মুদ্রাস্ফীতি। ইংরেজি থেকে যেটাকে বলা হয় ইনফ্লেশন। স্বাভাবিকভাবে দেখা যায় মুদ্রাস্ফীতি, মুদ্রার স্ফীতি অর্থাৎ মুদ্রা কি হবে ফুলে ফেপে উঠবে এমন একটা বিষয়। এক্ষেত্রে অধ্যাপক রাউথার বলেছেন ওনার মুদ্রাস্ফীতির সংজ্ঞায়, উনি বলছেন যে এরকম একটা অবস্থায় যে মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি অবস্থা যে সাধারণত যখন হচ্ছে কি হয়, অর্থের মূল্য কমে যায় এবং দাম স্তর বেড়ে যায়। খেয়াল করো, রাউথার উনি কি বলছেন যে অর্থের মূল্য কমে যায় এবং দাম স্তর বেড়ে যায়। এই অর্থের মূল্য সম্পর্কে আমরা পরবর্তীতে আরো একটু যাবো। আচ্ছা, এখানে অর্থের মূল্য সম্পর্কে আমরা পরবর্তীতে আরো কিছুটা আর কি ধারণা নেব। সাধারণত অর্থের মূল্যের সাথে দাম স্তরের একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ দাম স্তর যদি বাড়ে তবে কি হবে, দাম স্তর যদি বেশি হয় তাহলে অর্থের মূল্য কমবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। সাধারণত দেখা যায় যে যখন হচ্ছে বেশি পরিমাণ অর্থ, আরেকজন বলছেন কি উনি বলছেন, অর্থনীতিবিদ কুলবন বলছেন, উনি বলছেন যে মুদ্রাস্ফীতি এমন একটা অবস্থা যখন অত্যাধিক পরিমাণ অর্থ হচ্ছে কম পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয়। অর্থাৎ জিনিসপত্র হবে কম কিন্তু অর্থের যোগানটা থাকবে বেশি, এমন একটা পরিস্থিতিকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। আবার অধ্যাপক কেইন্স এ সম্পর্কে বলছেন, উনি বলছেন যে মুদ্রাস্ফীতি এমন একটা অবস্থা যখন হচ্ছে দ্রব্য সামগ্রীর মোট যোগানের তুলনায় অর্থের যোগানটা হচ্ছে বেশি থাকে। অর্থাৎ মানুষ হচ্ছে চাহিদা করে বেশি কিন্তু সেই পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় না, এমন একটা অবস্থাকে উনি বলছেন হচ্ছে মুদ্রাস্ফীতি। তবে সেটা যাই হোক না কেন, আমরা যে কোনো দিক থেকে যদি চিন্তা করি, যে তিনটা সংজ্ঞা দেখলাম এবং আমি প্রথমে যেটুকু বলেছি সেখান থেকে আমরা মোটামুটি এই কনক্লুশনে আসতে পারি যে মুদ্রাস্ফীতি বলতে সাধারণত দ্রব্য সামগ্রীর দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়াকেই মুদ্রাস্ফীতি বলা হয় এবং এমন একটা অবস্থায় অর্থের মূল্য কমে যাবে এবং দাম স্তর বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে দাম স্তর যদি বৃদ্ধি পায় অর্থের মূল্য কমবে। বিষয়টা হচ্ছে এমন যে ধরো যদি তোমার আগের দিনে যেমন ছিল, আগের দিনের কথা আমরা যেটা শুনেছি যে হচ্ছে জিনিসপত্রের হচ্ছে দাম ছিল না কিন্তু টাকার দাম ছিল, জিনিসপত্রের দাম ছিল না কিন্তু টাকার দাম ছিল। অর্থাৎ তখন হচ্ছে অর্থের পরিমাণ ছিল কম কিন্তু জিনিসপত্রের কিন্তু তেমন অভাবটা ছিল না, যে কারণে হচ্ছে জিনিসপত্রের দাম কম ছিল কিন্তু অর্থের মূল্য অনেক বেশি ছিল। এখন যেটা হয়েছে, প্রচুর মানুষের হাতে প্রচুর পরিমাণ অর্থ আছে কিন্তু সেই পরিমাণ জিনিসপত্র দেখা যাচ্ছে উৎপাদিত হচ্ছে না, যে কারণে প্রত্যেকের চাহিদা বেশি কিন্তু হচ্ছে উৎপাদন কম হওয়ার কারণে সাধারণত দেখা যায় যে মুদ্রাস্ফীতিটা ঘটে থাকে। এখন মুদ্রাস্ফীতি অনেক ধরনের হতে পারে, অনেক কারণে হতে পারে, সেই কারণের ভিত্তিতেই
যে বিষয়গুলো হচ্ছে এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি শ্রেণী বিভাগ। প্রথমে বলা হচ্ছে কারণ ভিত্তিক, 1 নম্বরে হচ্ছে কারণ ভিত্তিক। কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি। কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতির মধ্যে কি আছে বলছে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কথাটা খেয়াল করো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যেখানে জনগণের হাতে যখন অর্থ বেশি হয় তখন তাদের চাহিদাটা বেড়ে যায়, এমন অবস্থায় উৎপাদন হঠাৎ করে বৃদ্ধি করা সম্ভব হয় না। এই অবস্থায় যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সাধারণত আমরা মুদ্রাস্ফীতিকে দুটো ভাগেই ভাগ করে থাকি। সেটা হচ্ছে যে মানে কারণ হিসাবে একটা কারণ হচ্ছে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর একটি হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অথবা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধিজনিত। আমি সেটা পরেই আর কি বলছি। তাহলে প্রথমে যে কারণটা বলা হচ্ছে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সাধারণত দেখা যায় যে আমরা যদি বিষয়টা এইভাবে চিত্রের সাহায্যে দেখাতে চাই, যে মনে করো এটা হচ্ছে যোগান রেখা। এখন চাহিদা একটা জায়গায় আছে, আমরা সাধারণত কি জানি যে চাহিদা এবং যোগান যেখানে কি হবে মিলিত হবে, তাদের যেখানে মিলন ঘটবে সেটাকে বলা হবে ভারসাম্য। এখন সমাজে বা অর্থনীতিতে এরকম একটা ভারসাম্য বিরাজ করছে। ঠিক এমন একটা অবস্থায় চাহিদা বেড়ে গেল। চাহিদা বাড়লে আমরা সাধারণত কি হয়, আমরা জানি যে চাহিদা রেখা ডান দিকে শিফট করে, ডান দিকে চলে যায়। এখন মূল যে চাহিদা রেখা আছে সেই রেখা কি হবে, চাহিদা বৃদ্ধির কারণে, সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে সেটা উপরের দিকে চলে যাবে, অর্থাৎ এডি 1 হলো। খেয়াল করো তেমন কিন্তু উৎপাদন বাড়ে নাই, কিন্তু আমাদের কি হয়েছে, দাম বেড়ে গেছে। এটা কি সাধারণত বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আরেকটি আছে হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা বলা হচ্ছে যে যদি এমনটা হয় যে আসলে সমাজে চাহিদা বাড়েনি কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কাঁচামালের দাম বেড়ে গেছে, এটা হতে পারে। তারপরে শ্রমিকের মজুরি তারা বৃদ্ধি করেছে, এটার কারণেও হতে পারে। এইসব কারণে দেখা গেল যে হঠাৎ করে মানে উপকরণের দাম বৃদ্ধির কারণে তোমার হচ্ছে উৎপাদন খরচটা হচ্ছে বেড়ে গেল। এমন অবস্থায় কিন্তু কি হবে, তখন সে উৎপাদনকারী যে পরিমাণ উৎপাদন করতে তাকে কিন্তু তাকে উৎপাদন কমিয়ে দিতে সে বাধ্য হবে। এমন অবস্থায় যেটা ঘটবে যে আসলে চাহিদা স্বাভাবিকভাবেই দেখো যে তখন কি হবে, যে চাহিদা ঠিক থাকবে, চাহিদার কোনো হেরফের নাই, চাহিদার কোনো হেরফের নাই, কিন্তু হেরফের হবে কিসে, যোগানে। যোগান প্রথমে যেটা ছিল সেখান থেকে সে কি হবে, আগের মতো কিন্তু উৎপাদন না হওয়ার কারণে, অর্থাৎ উৎপাদনতে দ্রব্যের পরিমাণ কমে যাওয়ার কারণে সামগ্রিক যোগানটা কমে আসবে। অর্থাৎ আগে যেখানে আমরা এতটুকু উৎপাদন করছিলাম এই ছিল ভারসাম্যের অবস্থা, এখন হচ্ছে বর্তমানে হচ্ছে এই যে E2 E1 বিন্দু, যেখানে হচ্ছে দাম বেড়েছে, অর্থাৎ এটা যদি P1 হয় এটা হলো P2, অর্থাৎ এই যে অংশটুকু এটুকুই বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তারপরে বলা হচ্ছে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। ঘাটতি ব্যয় বলছে যে অনেক সময় সরকারকে ঘাটতি বাজেট মোকাবেলার জন্য হচ্ছে তোমার ব্যয় বৃদ্ধি করতে হয়। তারপরে হচ্ছে তোমার আরো বিষয় আছে, যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের উন্নয়ন খাতে সরকারকে ব্যয় করতে হয়। এরকম উন্নয়ন খাতে ব্যয় করার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তারপরে আছে তোমার হচ্ছে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যেটা বলা হচ্ছে যে যদি সমাজে হচ্ছে অর্থের মুদ্রার পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। তারপরে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে অনেক সময় দেখা যায় যে সাধারণত হচ্ছে ঋণের প্রসার ঘটে, যে এমনটা হলো যে ব্যাংকগুলোতে হচ্ছে সুদের হার সাধারণত কমিয়ে দিলে বিষয়টা এমন হয়, সুদের হার যখন কমিয়ে দেয় তখন দেখা যায় যে সকলেই মোটামুটি ঋণ নিতে আগ্রহী হয়। তো এখানে হচ্ছে যদি এমন সুযোগটা থাকে যে যে কেউ আসলে ঋণ নিতে পারে, সমস্যা নাই, তখন হয় কি এই বিষয়টা ঘটে আর কি। তখন হচ্ছে এই ঋণের কারণে দেখা যাচ্ছে যে সমাজে চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ তখন হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটে থাকে। তারপরে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যদি শ্রমিকরা এমনটা হয় যে তারা হচ্ছে উৎপাদন বাড়াচ্ছে না কিংবা উৎপাদন বৃদ্ধি পায় নাই, কিন্তু তারপরে তারা হচ্ছে মজুরি বেশি দাবি করলো, এমন অবস্থায় উৎপাদনকারীকে পরবর্তীতে সেটা
পূরণ করার জন্য তাকে হচ্ছে দাম বৃদ্ধি করতে সে বাধ্য হয়, এটাকে হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এরপরে আছে মুনাফা বৃদ্ধিজনিত, কোনো কিছুই হয় নাই কিন্তু মনে করো উৎপাদনকারী মনে করলো যে আমি একটু মুনাফা বেশি নেব, সেক্ষেত্রে যেটা ঘটে সেটাকে বলা হয় মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এরপরে আছে গতিভিত্তিক, 2 নম্বরে আছে হচ্ছে গতিভিত্তিক, অর্থাৎ মুদ্রাস্ফীতি সাধারণত হারের উপরে এটা নির্ভর করে যে মুদ্রাস্ফীতি গতিটা কেমন হবে। প্রথমে বলা হচ্ছে যে মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি বলতে বলা হয় যে খুব মানে সামান্য আর কি, যেটা দাম বৃদ্ধি পাবে হবে খুব ধীরে 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 ধীরে। সাধারণত এরকম দেখা যাচ্ছে যে 2% 3% মুদ্রাস্ফীতির হারকে বলা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। এবং এটা হচ্ছে তোমরা একটু জেনে রাখো যে এই ধরনের মুদ্রাস্ফীতিটা আসলে অর্থনীতির জন্য ভালো। এক্ষেত্রে কি হয়, এই যে দাম ধীরে 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 বাড়ে, এটা যেমন হচ্ছে মানুষের হচ্ছে সাধারণ মানুষের ক্রেতার মধ্যে যেমন হচ্ছে তোমার কোনো চাপ সৃষ্টি করে না, তেমনি পাশাপাশি দেখা যায় উৎপাদনকারী উৎপাদনে আগ্রহী হয় যে না জিনিসে আমি হচ্ছে প্রফিটটা কিছুটা বেশি পাবো, এই কারণে সে উৎপাদনে আগ্রহী হয়। যতই উৎপাদন বাড়বে তাকে কি করতে হবে, তাকে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ বাড়লে স্বাভাবিকভাবেই তোমার কর্মসংস্থানের সৃষ্টি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হলে আবার কি হবে, তাদের একটা তারা বেতন পাবে, তাদের আবার একটা চাহিদা সৃষ্টি হবে, আলটিমেটলি একটা অর্থনীতিতে একটা সুন্দর অবস্থা বিরাজ করবে। এই জন্য মৃদু মুদ্রাস্ফীতিকে শান্ত উৎসাহিত করা হয়। এটা হচ্ছে একটা মানে মুদ্রাস্ফীতির একমাত্র মানে অন্যতম ভালো দিক আর কি। তারপরে বলা হচ্ছে যে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, যেটা হচ্ছে হেঁটে হেঁটে আর কি মুদ্রাস্ফীতি হয়, মানে অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতি থেকে একটু বেশি। এটা হচ্ছে খুব ক্ষতিকর না, আবার যে খুব ভালো এমনটাও না আর কি। সাধারণত এরকম দেখা যাচ্ছে যে 7%, 8%, 9%, এটাকে বলা হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। এরপরে আছে হচ্ছে তোমার ধাবমান মুদ্রাস্ফীতি। ধাবমান মানে বুঝতেই পারছো যে যেটা হচ্ছে সাধারণত যে তাড়া করলে যেরকমটা হয় এমন একটা বিষয়। সেক্ষেত্রে দেখা যায় যে ধাবমানের ক্ষেত্রে সাধারণত এটা 10% প্লাস, অনেক সময় 100% হয়ে যায় আর কি ধাবমানে। এরপরে আছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে হচ্ছে হাইপার ইনফ্লেশন। সেখানে বলা হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় হচ্ছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। তাহলে আমরা কারণের মধ্যে দুটো কারণ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে তোমার হচ্ছে সরি কারণ ভিত্তিক, আরেকটি হচ্ছে তোমার আমরা যেটা হলো সেটা হচ্ছে যে গতি ভিত্তিক। এরপর 3 নম্বরে আছে, 3 নম্বরে যেটা বলা হচ্ছে যে নিয়ন্ত্রণমূলক। সাধারণত নিয়ন্ত্রণমূলকের মধ্যে বলা হচ্ছে এটা হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক অথবা নিয়ন্ত্রণমূলক, এটাই বলা না কেন, নিয়ন্ত্রণ ভিত্তিক। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জনগণের যে চাহিদা, সেই চাহিদা সরকার হয়তো মানে তাদের হচ্ছে অর্থ এত বেশি হয়ে গেছে এবং তারা এত বেশি ডিমান্ড করতেছে যে সেটাকে সরকার আসলে তাদের সেই জনগণের ব্যয়কে কন্ট্রোল করতে পারে না, এমন একটা অবস্থাকে বলা হচ্ছে তোমার হচ্ছে উন্মুক্ত মুদ্রাস্ফীতি। আর একটা আছে হচ্ছে দমিত মুদ্রাস্ফীতি বলা হয়, যখন এটাকে কন্ট্রোল করা যায়, কিছুটা সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করে অন্তত জনগণের ব্যয়কে নিরুৎসাহিত করতে পারে কিংবা একটু দামিয়ে রাখতে পারে, এটাকে বলা হয় দমিত মুদ্রাস্ফীতি। এরপরে আছে 4 নম্বরে আছে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি। নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি সাধারণত এটাই হচ্ছে অধ্যাপক কেইন্সের আর কি, লর্ড মেনার্ড কেইন্স, ওনার হচ্ছে এই নিয়োগ ভিত্তিক সংক্রান্ত মুদ্রাস্ফীতি সম্পর্কে ওনারই সব থেকে ভালো দিয়েছেন, তার কারণ উনি হচ্ছে পূর্ণ নিয়োগের যে বিষয়টা সেটা সম্পর্কে আর কি সব থেকে সুন্দর থিওরি দিয়েছেন। যে কারণে এখানে উনি বলছেন যে সাধারণত দেখা যায় যে পূর্ণ নিয়োগের পর উৎপাদন বা যোগান প্রকৃত অবস্থায় বাড়ে না। পূর্ণ নিয়োগ বলতে সাধারণত যেটা বোঝা হয় যে দেশে কর্মক্ষম যত মানুষ আছে, একমাত্র যারা ইচ্ছা করে কাজ করতে চায় না
এমন ধরনের মানুষরা সকলেই যখন কর্মে নিয়োজিত হয় এবং উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, এমন একটা অবস্থাকে বলা হয় সাধারণত পূর্ণ নিয়োগ। অর্থাৎ যারা কাজ করতে চায় না তাদের কথাটা ভিন্ন, কিন্তু যারা কাজ করতে চাই আমরা, তারা সকলেই দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে পারি। যদি অর্থনীতিতে এমন একটা অবস্থা বিরাজ করে, সেটাকে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা। এই অবস্থায় সাধারণত দেখা যায় যে সামগ্রিক চাহিদা বাড়ে, যেহেতু সকলেই কর্মে নিয়োজিত, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণত উৎপাদনটা ওই সেইভাবে করে বাড়তে পারে না। যে কারণে কি হয়, একটা চাহিদা মানে জিনিসপত্রের উপরে একটা অর্থের যোগানের উপরে একটা মানে বাড়তি চাহিদা সৃষ্টি হওয়ার কারণে সাধারণত এই ধরনের একটা মুদ্রাস্ফীতির আর কি সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থার প্রকৃত মুদ্রাস্ফীতি বলতে যেটা বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে। আরেকটিকে বলা হচ্ছে যে আংশিক মুদ্রাস্ফীতি। যখন দেখা যায় যে ঠিক পূর্ণ নিয়োগের পূর্বের অবস্থা, অর্থাৎ কিছুটা পূর্বের অবস্থা, যখন দেখা যায় যে অনেক কারণে হয়তো উৎপাদন সেইভাবে হচ্ছে না, সেটা হতে পারে যে হয়তো উৎপাদন ক্ষেত্রে দক্ষতার অভাব, ঠিকঠাক মতো সবকিছু মানে একটা কি বলবো যে মানুষ যখন কোনো কিছু অর্জনের লক্ষ্যে দৌড়ায়, তখন অনেক সময় দেখা যায় যে আশেপাশে অনেক জিনিস হয়তো তাকে অ্যাভয়েড করতে হয়, সে হয়তো পারে না সেটাকে আর কি কন্ট্রোল করতে। এমন একটা অবস্থায় দেখা যায় যে উৎপাদনটা পুরোপুরি হয় না, সেক্ষেত্রে এই ধরনের উৎপাদন কম হয় এবং চাহিদা বৃদ্ধির কারণে এই আংশিক মুদ্রাস্ফীতি দেখা যায়, যেটা সাময়িক, এরপরে আবার সেটা উৎপাদন ঘটে যায়। এটা আমাদের নিয়োগ ভিত্তিক উৎপাদন। তারপরে আছে সময় ভিত্তিক উৎপাদন। সময় ভিত্তিক উৎপাদনের মধ্যে আছে সময় ভিত্তিক উৎপাদনের মাধ্যমে আছে যে অনেক সময় দেখা যায় যে যুদ্ধের সময় যুদ্ধ ব্যয়ের কারণে মুদ্রাস্ফীতি ঘটে, আবার যুদ্ধ পরবর্তী সময় দেখা যাচ্ছে পুনর্গঠনের কারণে তোমার মুদ্রাস্ফীতি ঘটে। এইগুটি আর কি সময়ের কারণে হয়ে থাকে। তাছাড়াও দেখা যাচ্ছে যে আরেকটি আছে 6 নম্বরের এলাকা ভিত্তিক। এলাকা ভিত্তিকের আবার 3টা ভাগ আছে, সেটির কথা বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে একদম স্থানীয়। স্থানীয় বলতে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি মুদ্রাস্ফীতি ঘটে সেটাকে বলা হয় স্থানীয় মুদ্রাস্ফীতি। তারপর সেটা যদি আমাদের জাতীয় ক্ষেত্রে হয়, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে শুধুমাত্র মুদ্রাস্ফীতি হয়, তাকে বলা হয় তোমার জাতীয় মুদ্রাস্ফীতি। এবং যদি সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলের কারণে হয় কিংবা সারা বিশ্বব্যাপী হয়, সেটাকে বলা হয় আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। সাধারণত দেখা যায় যে এখনকার এই উন্মুক্ত বাণিজ্যের যুগে এইটা আসলে কখনোই অ্যাভয়েড করা যায় না। কোনো না কোনো দেশের কারণে, কোনো না কোনো উৎপাদিত পণ্যের কারণে দেখা যাচ্ছে সারা বিশ্বেই আমরা মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়ে থাকি। যেমন কমন একটা জিনিস ধরা যায়, সেটা যে তোমার তেলের দাম বৃদ্ধি। তো তেলের দাম বৃদ্ধি করা মানে সকল জিনিসেরই আর কি দাম বেড়ে যাওয়া। এটা আন্তর্জাতিক মুদ্রাস্ফীতির একটা অন্য মানে উৎকৃষ্ট উদাহরণ আর কি। এরপরে যেটা আছে এলাকা ভিত্তিক গেল, এরপরে আমরা যেটা বলতে পারি প্রত্যাশা ভিত্তিক। যদি জনগণ এমনটা হয় যে প্রথমেই জেনে যায় যে এরকম মুদ্রাস্ফীতি ঘটবে আর কি, সেক্ষেত্রে যেটা হয় এটা প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। আবার অনেক সময় দেখা যায় অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি, হঠাৎ করে তোমার মুদ্রাস্ফীতি হয়ে গেল আমরা কোনো কিছু জানার আগেই, সেটাকে বলা হয় অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। তো আজকে মোটামুটি এই পর্যন্তই তোমাদেরকে আমি মানে শেষ করতে চাচ্ছি। এখন তোমরা যেটা করবা সেটা যে এই বিষয়টা একটু পড়বা। তো বাসায় না পড়লে আসলে আমরা যতই বলি না কেন এটা কাজ হবে না। তাছাড়া যেহেতু আমরা সামনাসামনি ক্লাসও নিতে পারছি না, এটাও আমাদের একটা তোমাদের যেমন কষ্ট, আমাদেরকেও ঠিক একইভাবে কষ্ট লাগছে, কষ্ট পাচ্ছি। এখন তারপরেও এই পরিস্থিতির কারণে কারোরই কিছু করার নেই। তো আশা করি যে তোমরা তোমাদের দায়িত্বটুকু পালন করবে। সবাইকে ধন্যবাদ।